আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সেবা বিভাগের আজকের সাপ্তাহিক আলোচনায়। আজ আমরা কথা বলবো পরিবেশ দিবস নিয়ে। এবারে বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ। পরিবেশ দিবস 2024-এর মূল ভাব ছিল মাটি ও ভূমি পরিবেশে উষ্ণতাকে দূর করতে ভূমির পূর্ণাবস্থাকে পুনরুদ্ধার করা, ঊষর এবং জলাভূমিতে সবুজায়ন করা এবং খরার সাথে মোকাবিলা করে সজীব থাকা। শ্রোতাবন্ধু, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য তার বিখ্যাত কবিতা ছাড়পত্রে লিখেছিলেন, এসেছে নতুন শিশু, তাঁকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। কিন্তু কথা হলো, আদৌ কি আমরা নবজাতকের বাসযোগ্য করে যেতে পারছি? সুন্দর নির্মল প্রকৃতিতে তাদের বাসযোগ্য করতে পারছি আমরা? বলা কিন্তু শক্ত। আর তার জন্যই বিশ্বজুড়ে এই উষ্ণায়ন ও খরা ভাব। কিন্তু কেন পারছি না আমরা পরিবেশকে সজীব, সুজলা ও নির্মল রাখতে? শ্রোতাবন্ধু, আজ এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব শ্রী বিশু কর্মকার। স্যার, আপনাকে স্বাগত আকাশবাণী আগরতলার আজকের অনুষ্ঠানে। নমস্কার স্যার, আমরা তো 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করলাম। তো প্রথমেই এবছরের পরিবেশ দিবসের যে ভাবনা, সেই ভাবনাটা দিয়ে যদি আজকের আলোচনা আপনি শুরু করেন। প্রতি বছরই পরিবেশ সুরক্ষার জন্য সমগ্র পৃথিবীতেই বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় 5ই জুন, এবং প্রতি বছর কোনো না কোনো একটা বিষয়ের উপরেই সেই প্রোগ্রামটা বিভিন্ন ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই বছরের যেটা বিশ্ব পরিবেশ দিবসের যে মূল ভাবনা, সেটা হলো ল্যান্ড রিস্টোরেশন, ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট রিজিলিয়েন্স, এবং তার যে স্লোগান সেটা হচ্ছে আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার। তো সেটার উপরে ভিত্তি করে পুরো দেশেই, আমাদের দেশে সব রাজ্যেই বিভিন্ন ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হবে। আমরা তো জানি পরিবেশকে নির্মল রাখতে, দূষণমুক্ত রাখতে সরকারিভাবে নানান উদ্যোগ গ্রহণ করা হয়। তো আমাদের রাজ্যের সেই উদ্যোগগুলি সম্পর্কে আপনি যদি কিছুটা তুলে ধরেন। পরিবেশ সুরক্ষার জন্য সবাই মূলত যেটা আমরা বলে থাকি যে গাছ লাগালেই হয়তোবা পরিবেশ সুরক্ষিত হয়ে যাবে। সেটা একদম সত্যি যে গাছ লাগানো পরিবেশের পক্ষে অনেকটা একটা ভালো কাজ এবং খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। কিন্তু পাশাপাশি আরও অনেকগুলি বিষয় আছে যে বিষয়গুলির উপরেও কিন্তু সরকারি উদ্যোগে বিভিন্ন ধরনের কর্মসূচি চলছে। ম্যাসিভ প্ল্যান্টেশন, পাশাপাশি এখন সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আবর্জনা ব্যবস্থাপনা। সে আবর্জনা সেটা হতে পারে সলিড ওয়েস্ট অথবা লিকুইড ওয়েস্ট। যেমন সলিড ওয়েস্টের যে আবর্জনা ব্যবস্থাপনা, তার জন্য রাজ্য সরকারের অন্তর্গত যে আরবান লোকাল বডিজগুলি আছে, ওনারা সেই পরিকল্পনা নিয়ে কিভাবে ব্যবস্থাপনা করতে হয় তার জন্য আবর্জনা ব্যবস্থাপনার জন্য সলিড ওয়েস্ট প্রসেসিং প্ল্যান প্রত্যেকটা আরবান লোকাল বডিতেই ওনারা স্থাপন করেছেন। সেখানে কি হয়, আগের যে ধারণাটা ছিল বাড়িঘরের তৈরি যে আবর্জনা, সেটা তো আবর্জনা, সেটাকে শুধু ডাম্প করলেই শেষ। কিন্তু এখন নতুন যে রুলস হয়েছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস, সেখানে বলা আছে যে আবর্জনাকে ডাম্প করা যাবে না, সলিড ওয়েস্টকে ডিসপোজাল ফেসিলিটি রাখতে হবে। প্রত্যেকটা রাজ্যে সে ডিসপোজাল ফেসিলিটি থাকতে হবে। ডিসপোজাল ফেসিলিটি মানে হচ্ছে সেটাকে প্রসেস করে সেটাকে আবার রিইউজ করতে হবে, আইদার ইন টার্মস অফ কম্পোস্ট, অথবা তার মধ্যে যদি কিছু অর্থকরী আবর্জনা থাকে। অর্থকরী আবর্জনা বলতে এখন দেখবেন আমরা অনেকেই বলে থাকি ওয়েস্ট টু অয়েল, একসময় যাকে শুধু আবর্জনা বলতো, এখন আবর্জনা কিন্তু একটা সম্পদ হিসেবে কাজ করছে। যেমন আমাদের রাজ্যেই প্রায় 13 থেকে 14টা আবর্জনা প্রক্রিয়াকরণ ইন্ডাস্ট্রি আছে, কলকারখানা। আচ্ছা, ওনারা প্লাস্টিক জাত বা বিভিন্ন ধরনের যে আবর্জনাগুলিকে আমরা ফেলে দিই, ওইগুলিকে ওনারা কালেক্ট করে থ্রু দ্য র্যাক পিকার্স, ওনারা সেগুলিকে কিছু প্রক্রিয়াকরণ করে ওইগুলিকে বাইরে রাজ্যে বিভিন্ন ধরনের জিনিস তৈরিতে ওনারা সেগুলি বিক্রি করে। তো সেই নিরিখে এখন আবর্জনাকে ডাম্প করলে হবে না, শুধু ফেলে দেব, গর্তে ফেলে দিয়ে মাটি দিয়ে ভরাট করবো, দ্যাট ইজ নট অ্যালাউড। বিকজ কেন সেটা অ্যালাউড না? কারণ আবর্জনাগুলিকে যদি এভাবে উইদাউট ট্রিটমেন্ট বা উইদাউট আনসাইন্টিফিক ওয়েতে যদি আমরা সেটাকে ফেলে রাখি, তাহলে তার থেকে অনেক তরল পদার্থ নির্গত হয়, যাকে বলে লিচেট।
সেটা গ্রাউন্ড ওয়াটারকে কন্টামিনেট করতে পারে, এয়ার পলিউশন ক্রিয়েট করতে পারে এবং আনহাইজিনিক একটা কন্ডিশন তৈরি করতে পারে। তার জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য প্রত্যেকটা রাজ্যে যেরকম হচ্ছে, আমাদের রাজ্যেও আমাদের প্রায় 20টা আরবান লোকাল বডিজ আছে। তার মধ্যে একটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন, তার মধ্যে বাকিগুলি হচ্ছে মিউনিসিপ্যাল কাউন্সিল এবং নগর পঞ্চায়েত। প্রত্যেকটা নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যাল কাউন্সিল কর্পোরেশনে সলিড ওয়েস্ট প্রসেসিং প্ল্যান্ট আছে। বাড়িঘর থেকে যে আবর্জনা প্রতিদিন পৌর নিগমের কর্মীরা, পৌর পরিষদের কর্মীরা আনছেন, সেগুলি কি সেই কাজেই লাগানো হচ্ছে? হ্যাঁ, সেই কাজে লাগানো হচ্ছে। দেখবেন এখন প্রত্যেকটা পুরো এলাকাতে সেগুলি ডোর টু ডোর কালেকশন হয় এবং সেগুলো ডোর টু ডোর কালেকশন সেটা হচ্ছে একটা অন্যতম একটা কম্পোনেন্ট। মানে বাড়িঘর থেকে যদি আমরা কালেকশন করতে পারি, তাহলে মানে আমার বাড়ি থেকে যদি কেউ আবর্জনা নিয়ে যায়, তখন আমারও একটা দায়বদ্ধতা থাকে যে আমি আবর্জনাটাকে একটা নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনে রাখবো। এবং সেখানে 2 ধরনের ডাস্টবিন দেওয়া আছে, একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল, একটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। আমাদের সবজি বা যেগুলি পচনশীল সেগুলিকে একটাতে রাখতে বলে, বাকি যতগুলি অপচনশীল সেটা অন্য একটাতে থাকে। তো সেটা একটা বিষয়। পাশাপাশি দেখবেন যে লিকুইড ওয়েস্ট বলতে আমরা যেটা বুঝি, একটা হচ্ছে কলকারখানা থেকে যে নির্গত ওয়েস্ট ওয়াটার, অথবা আমাদের বাড়িঘর থেকে যে নির্গত ডোমেস্টিক সুয়েজ ওয়াটার যেটা বলি, ওয়াশিং, বাদিং, তারপর লেট্রিনের যে আউটলেটের যে জলটা, সেটাও কিন্তু একটা পলিউটেন্ট। সেটাও কিন্তু যদি ডাইরেক্টলি কোনো জলাশয়ে গিয়ে পড়ে বা পুকুরে গিয়ে পড়ে, নদীতে গিয়ে পড়ে, তখন কিন্তু ওই জলটার দূষিত করতে পারে। এই জন্য প্রত্যেকটা রাজ্যের নির্দেশিকা আছে, প্রত্যেকটা রাজ্যের যে এই যে সুয়েজ জেনারেশন হচ্ছে, তার জন্য সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে এবং আমাদের রাজ্য সেটা চলছে। তো সরকারি উদ্যোগে সেই বিষয়গুলি চলছে। তার পাশাপাশি আরো অনেকগুলি বিষয় আছে। শব্দ দূষণ যে বিষয়গুলি আছে, জল দূষণ, সেগুলিকেও মানে সমান গুরুত্ব দিয়ে এগোতে হবে এবং আমাদের রাজ্য সেই বিষয়ে পরিকল্পনা হয়েছে এবং সেই বিষয়ে কাজ চলছে। ঠিক এই ক্ষেত্রে বলবো যে শব্দ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারিভাবে কি করা হচ্ছে? হ্যাঁ, দেখুন, শব্দ দূষণ খুব একটা সেন্সিটিভ বিষয়। এমনিতে আপাতত জাস্ট আমি বলছি, ধরুন আমার বাড়িতে, কেউর বাড়িতে যদি একটা অনুষ্ঠান হয়, সেখানে ডিজে সাউন্ড সিস্টেম বাজে, দে আর এনজয়িং, তারা খুব আনন্দ করছে, কিন্তু তখন কিন্তু বিন্দুমাত্র ওদের ধারণা আসে না যে আমি যে আনন্দ করছি, পাশের বাড়ি যারা আছে ওরা কিন্তু সেই আনন্দটাকে নিতে পারছে না। ওই আনন্দটা ওদের কাছে নিরানন্দের ব্যাপার। সেক্ষেত্রে যদি বয়স্ক কোনো লোক হ্যাঁ, থাকে, তাহলে সেটা তো খুব মারাত্মক ব্যাপার। শুধু বয়স্ক লোক নয়, ছোট শিশুদেরও সমস্যা হয় এবং বিশেষ করে পরীক্ষার্থী যারা থাকেন, স্কুল হতে পারে, কলেজ, বিশ্ববিদ্যালয়, ওই পরীক্ষার্থীদের এবং বিশেষ করে বয়স্ক লোকদের খুবই এটা মারাত্মক ব্যাপার। তো সেই বিষয়ে যে নয়েজ পলিউশন রুলস আছে, সেখানে বলা আছে যে আমাদের রাজ্যে সাব ডিভিশনাল পুলিশ অফিসার যিনি আছেন, প্রত্যেকটা সাব ডিভিশনে উনি হচ্ছেন ওই এলাকার শব্দ দূষণ নিয়ন্ত্রণের অথরিটি। মানে হি ইজ দ্য রেসপন্সিবল টু কন্ট্রোল দ্য নয়েজ পলিউশন ইন হিজ অর হার জুরিডিকশন এরিয়া। উনি বিভিন্ন ডিরেকশন কি করলে ওই এলাকাতে শব্দ দূষণ কম হবে, সেই ব্যবস্থাপনা উনি করবেন থ্রু অল দ্য পুলিশ স্টেশন। আর আমরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আমরা কি করব, টেকনিক্যাল সাপোর্ট দেব, আমরা মনিটর করব বিভিন্ন এলাকাতে শব্দ দূষণ আমরা মাপবো, মেপে আমরা বলবো যে ওই এলাকাটা শব্দ দূষণ প্রবণ এলাকা, ওইটা ভালো এলাকা, সেই ক্লাসিফিকেশনটা আমরা করে আমরা সরকারের কাছে আমরা সেই সাজেশন আমরা রাখবো। এখনো পর্যন্ত কোন এলাকা রয়েছে যে শব্দ দূষণ বেশি রয়েছে? হ্যাঁ, সেটা শব্দ দূষণ আমরা সারা বছরে প্রায় 96টা লোকেশনে আমরা শব্দ দূষণ মাপি সারা বছর, প্রত্যেক বছর, এবং একটা আমরা অ্যানুয়াল রিপোর্ট আমরা তৈরি করি রিগার্ডিং দ্য স্ট্যাটাস অফ নয়েজ পলিউশন ইন দ্য স্টেট। এবং সেখানে আমরা দেখেছি যে সবচেয়ে বেশি যেটা শব্দ দূষণ প্রবণ এলাকা, সেটা হচ্ছে আগরতলার বটতলা, নাগেরজোলা, মোটর স্ট্যান্ড, ওইগুলি। আর অন্যান্য শহরেরও যদি আমরা দেখি, প্রত্যেকটা সাব ডিভিশনের যদি আমরা ক্লাসিফাই করি, দেখা গেছে যে বাণিজ্যিক এলাকাগুলি একটু শব্দ দূষণ প্রবণ থাকে। বাকি রেসিডেন্সিয়ালগুলিও কিছু কিছু থাকে, যেমন আগরতলার রেসিডেন্সিয়াল এলাকাগুলিও বেশ কয়েকটা শব্দ দূষণ প্রবণ এলাকার মধ্যেই পড়ে। এই 97টার মধ্যে সব থেকে কম শব্দ দূষণ হচ্ছে কোন এরিয়ার মধ্যে? হ্যাঁ, আগরতলার মধ্যে সবচেয়ে কম আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এমবিবি কলেজ এলাকাটা,
সেখানে একদম মানে এখনো শান্ত আছে বলা যায়। পাশাপাশি সার্কিট হাউসের পরে যেমন লিচু বাগান ওই দিকের একটা এলাকা আছে, ওই লিচু বাগান ওই এলাকাটাও শব্দটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে। এই এলাকাগুলির মধ্যে বড় বড় গাছের সংখ্যাও কিন্তু অনেকটাই বেশি। হ্যাঁ, ওই অংশটার মধ্যে গাছের সংখ্যাটা অনেকটাই বেশি। স্যার, পরিবেশ রক্ষায় এবং বায়ুমণ্ডলের কার্বন উপশমের জন্য সরকারিভাবে কোন ধরনের গাছ লাগানোর উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত বা গুরুত্ব দেওয়া হচ্ছে, কি মনে হয় আপনার? যেটা আপনার বলছেন কার্বন উপশমের যে বিষয়টা, দেখুন কার্বন, আমরা যদি কার্বন সিঙ্কের কথা বলি, আমাদের কার্বন সিঙ্ক হচ্ছে গিয়ে মেইনলি 3 ধরনেরই কার্বন সিঙ্ক খুব মানে সেটা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মহাসমুদ্র, গাছগাছালি, আর একটা হচ্ছে সয়েল। এই 3 জায়গাতেই কার্বনের পরিমাণটা হয়, অ্যাবজর্পশন অফ কার্বন সেখানে হচ্ছে। আর গাছগাছালির কথা বলতে গেলে যেটা দেখা গেছে, যে কোনো গাছই কার্বন উপশম করতে পারে। তার জন্য স্পেশাল কোনো ক্লাসিফিকেশন হয়তো বা এখনো R&D স্টেজে আছে যে কোন গাছটা বেশি পরিমাণ, অবভিয়াসলি যেটার বেশি পরিমাণ কার্বন অ্যাবজর্ব করতে পারে। তো কিন্তু পরিবেশ, বায়ু দূষণ এবং শব্দ দূষণের জন্য কিছু ক্লাসিফাইড প্ল্যান্টেশন আছে। কোন কোন গাছগুলি শব্দ দূষণ রোধ করতে পারে, কোন কোন গাছগুলি বায়ু দূষণ রোধ করতে পারে, মানে ওইটাকে বলে 3 টায়ার প্ল্যান্টেশন। যে কোনো শহরে যখন ধরুন একটা ইন্ডাস্ট্রি, ওই ইন্ডাস্ট্রির মধ্যে শব্দ দূষণ বা বায়ু দূষণ হওয়ার প্রবণতা আছে, তখন আমরা তাদেরকে সাজেস্ট করি যে ইউ শুড ক্রিয়েট এ 3 টায়ার প্ল্যান্টেশন ইন অ্যান্ড অ্যারাউন্ড অফ ইউর ইন্ডাস্ট্রি। মানে ওনার আশেপাশে যদি 3 টায়ার প্ল্যান্টেশন হচ্ছে, প্রথম একটু ছোট থাকবে, তারপরে মাঝারি, তারপর বড়। তো তাতে কি হয়, ওর থেকে যে শব্দ বলুন বা বায়ু বলুন, সেটা মানে ওইখানেই থাকবে। মানে বিশেষ করে শব্দ দূষণের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে যেটা 3 টায়ার প্ল্যান্টেশন। আপনি বড় বড় শহরে দেখবেন নয়েজ ব্যারিয়ার আছে, মানে এরকম ঝোপ ঝোপ কিছু গাছপালা আছে বিভিন্ন হাইকোর্টের পাশে বা বিভিন্ন কমার্শিয়াল কোনো একটা ধরুন কলেজের পাশে। এই যে ঝোপ ঝোপের মতো যে গাছগুলি, দিজ আর নাথিং বাট দ্য নয়েজ ব্যারিয়ার। এগুলি কিন্তু শব্দটাকে আটকাচ্ছে, মানে ট্রাফিক ভেহিক্যালের যে মুভমেন্ট বা শহরের যে একটা শব্দ থাকে না, ওই শব্দটাকে আটকাচ্ছে এই যে এরকম জাতীয় গাছালিগুলি। রিসেন্টলি দেখা গেছে যে নতুন একটা কনসেপ্ট এসছে যে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা একটা পদ্ধতি যে বাড়িঘরের যে আবর্জনা জল, যেটা একটা টেকনিক্যাল ওয়েতে সেটাকে ট্রিটমেন্ট করা হয়। নতুন একটা ট্রিটমেন্ট বেরিয়েছে, সেটাকে বলা হয় বায়ো রিমেডিয়েশন। মানে ওইখানে এত বেশি খরচ করতে হবে না, এত বেশি ইনফ্রাস্ট্রাকচার করতে হবে না, বেশি ট্যাঙ্কিও বানাতে হবে না, জাস্ট ইনসিটু নালা ট্রিটমেন্ট। মানে যেই ড্রেনের মধ্যে জলটা থাকবে, ওই ড্রেনের মধ্যে কিছু ফ্লোরা অ্যান্ড ফনা আছে বা কিছু স্পেসিস আছে, ওইগুলিকে ছেড়ে দিলে ওরা ওই আবর্জনাযুক্ত যে জলটা আছে, জলটা থেকে কলিফর্ম বা ওইগুলিকে ওরা কনজিউম করে নেয়। কনজিউম করে ওই জলটাকে অনেকটাই পরিশ্রুত করে দেয়। তো সেই নিরিখে কিছু গাছ আছে, ছোট ছোট এরকম গাছগাছালি আছে এবং কিছু স্পেসিসও আছে, সেগুলি এখনো R&D স্টেজে, কিন্তু সেগুলি চলছে। স্যার, আমাদের সময় প্রায় শেষ মুহূর্তে। সবশেষে ভারত সরকারের যে মিশন লাইফ বাস্তবায়ন, এই মিশন লাইফ বাস্তবায়ন এবং পরিবেশ সুরক্ষায় সাধারণ নাগরিক এবং আকাশবাণীর শ্রোতাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? হ্যাঁ, এই যে মিশন লাইফ যেটা বলেছেন, দিস ইজ এ ভেরি খুব গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি বলে আমরা মনে করি। কারণ সেখানে একটা কথা খুব স্পষ্টভাবে বলা আছে যে মাইন্ডফুল অ্যান্ড ডেলিভারেট ইউটিলাইজেশন ইনস্টিড অফ মাইন্ডলেস অ্যান্ড ডিস্ট্রাকটিভ কনজাম্পশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার যতটুকু দরকার ততটুকুই আমি নেব, আর বাকি আমি নষ্ট করব না। সেটা হতে পারে আমার খাদ্য, সেটা হতে পারে আমার জল, সেটা হতে পারে আমার শক্তি, মানে আমার যতটুকু দরকার ততটুকুই আমি ব্যবহার করব। এবং সেই নিরিখে অনেকগুলি কর্মসূচি আছে, যেরকম সেভ এনার্জি, সেভ ওয়াটার, সিঙ্গেল ইউজ প্লাস্টিক রিডাকশন, সাস্টেনেবল ফুড সিস্টেম অ্যাডপশন, ওয়েস্ট রিডাকশন, অ্যাডপ্টিং হেলদি লাইফস্টাইল এবং ওয়েস্ট রিডাকশন। তো আমি একটাই বলবো সমস্ত শ্রোতা বন্ধুদের যে এই বছর বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা যাই হোক না কেন, ল্যান্ড রিস্টোরেশন, গত বছর ছিল সলিউশন টু প্লাস্টিক পলিউশন, কোনো না কোনো বছর এই থিমটা পাল্টায়। কিন্তু থিম পাল্টানো মানে পরিবেশ পাল্টাচ্ছে না, পরিবেশ যেটা আছে সেটাই আছে। আমাদের দায়িত্ব যেটা থাকবে, প্রত্যেকের একটা কন্ট্রিবিউশন থাকবে টুয়ার্ডস দ্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন, ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন। গভর্নমেন্ট এবং সরকার এবং সরকারি যে অধীনস্থ সংস্থাগুলি আছে, ওনারা ওনাদের যে কর্মসূচি আছে অ্যাজ পার দ্য ম্যান্ডেটস, অ্যাজ পার দ্য রুলস অ্যান্ড অ্যাক্টস, ওনারা সেগুলি করছেন। কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিসেবে আমাদের রেসপন্সিবিলিটি আছে টু কন্ট্রিবিউট সামথিং টুয়ার্ডস দ্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন। তো আমি সেটাই অনুরোধ করব যে লাইফ মিশনের যে 7টা বিষয় আছে, সেভ এনার্জি, সেভ ওয়াটার, সিঙ্গেল ইউজ প্লাস্টিক রিডাকশন,
ফুড অ্যাডপশন, ওয়েস্ট রিডাকশন এবং হেলদি লাইফস্টাইল অ্যাডপশন, ইওয়েস্ট রিডাকশন, এইগুলির উপরে ভাবার জন্য এবং এই বিষয়গুলি উপরে নিজে থেকে কিছু করা বা অন্যকে করার জন্য অনুপ্রাণিত করা, সেটাই আমার একমাত্র বার্তা থাকবে। এবং যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যাতে একটা ভালো পরিবেশ আমরা দিয়ে যেতে পারি, সেটাই থাকবে। ঠিক, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন এতক্ষণ আমরা আমাদের এই পরিবেশকে কিভাবে নির্মল রাখতে পারি, কিভাবে সুন্দর রাখতে পারি, এই নিয়ে আলোচনায় ছিলেন ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব সায়েন্টিস্ট শ্রী বিশু কর্মকার। শ্রোতা বন্ধুরা, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের সাপ্তাহিক আলোচনা আমরা এখানেই শেষ করছি। নমস্কার।